আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রাইজিং বিডি ডক্টরস ডেস্কে। আপনাদের সাথে আমি আছি ডক্টর সালোয়া মারিয়া মজুমদার। দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। হ্যাঁ দর্শক, আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যান্সার কি এবং কেন হয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর একরামুল হক জোয়ারদার, ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, কর্মরত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ধন্যবাদ আপনাকে, ভালো আছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমাদের দেশে যে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপটা যে বললাম স্যার, এখানে যে ক্যান্সার বেড়ে যাচ্ছে এর আসলে কারণ কি? ক্যান্সার কেন হচ্ছে এবং এর এত বেশি বৃদ্ধি পাওয়ার কারণ কি স্যার? এটা যদি ধন্যবাদ। কারণের আগে আমি একটু জানাতে চাই যে ক্যান্সার আসলে কি। ক্যান্সার নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে বা ভ্রান্ত ধারণা আছে, আমরা এটা ক্লিয়ার করতে চাই। ক্যান্সার হলো শরীরের কোষসমূহের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। এই বৃদ্ধির ফলে কোষসমূহে একটি চাকা বা পিণ্ড তৈরি হয়, যেটাকে আমরা টিউমার বা ক্যান্সার বলি। এখন ক্যান্সার কেন হচ্ছে? ক্যান্সার হওয়ার নানাবিধ কারণ আছে। তার ভিতরে প্রথমেই যদি বলি, ক্যান্সারের কারণ ইডিওপ্যাথিক বা কারণ না জানা। অধিকাংশ ক্যান্সারেরই আমরা কোনো কারণ জানি না, কিন্তু তারপর ক্যান্সারের নানাবিধ কারণ আছে। যেমন যদি আমরা একটু ভাগ ভাগ করে বলি, তাহলে প্রথমেই যদি আমরা বলতে চাই, তাহলে বয়স একটি ফ্যাক্টর। সাধারণত আমরা দেখি 40 থেকে 50 বছরের বেশি হলে তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। অনুরূপভাবে লিঙ্গও একটি ফ্যাক্টর। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে নারীদের তুলনায় পুরুষদের ক্যান্সারের ঝুঁকি বেশি। এরপরে যদি আমরা দেখি পরিবেশগত কিছু কারণ, পরিবেশগত কারণের ভিতরে প্রথমেই যদি আমরা বলি, তাহলে অতি বেগুনি রশ্মি যেটি আছে, যেটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সাধারণত ক্যান্সার হচ্ছে। এছাড়াও আয়োনাইজিং রেডিয়েশন একটি ফ্যাক্টর। তাছাড়া আমরা যদি দেখি পেশাগত কিছু কারণেও সাধারণত ক্যান্সার হচ্ছে। যেমন যারা উডেন ফ্যাক্টরিতে কাজ করতেছে, যে উডেন ডাস্ট, সেটি ক্যান্সারের একটি কারণ। এছাড়া বিভিন্ন রকম ফ্যাক্টরি, যেমন রাবার ফ্যাক্টরিতে যারা কাজ করে, তাদেরও নানাবিধ ক্যান্সার হচ্ছে। তার ভিতরে মূত্রথলির ক্যান্সার অন্যতম। এছাড়া আরও যেসব কেমিক্যাল আছে তার ভিতর যেমন আর্সেনিক, অ্যাসবেস্টোস, দেন ক্যাডমিয়াম, এগুলোর এক্সপোজড হলেও কিন্তু ক্যান্সার হচ্ছে। তারপরে অতি গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে খাদ্য অভ্যাস। সাধারণত খাদ্য অভ্যাসের কারণে ক্যান্সারের ইনসিডেন্স বা নতুন ক্যান্সার দিন দিন বেড়েই যাচ্ছে। যেমন কেউ যদি তামাক বা তামাকজাত দ্রব্য গ্রহণ করে থাকে, তাহলে তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। অনুরূপভাবে যারা অতিরিক্ত মদ পান করে, তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা যদি কেউ দেখা যাচ্ছে আঁশযুক্ত খাবার কম খাচ্ছে এবং লাল মাংস বা রেড মিট বেশি বেশি গ্রহণ করতেছে, অথবা প্রক্রিয়াজাতকরণ যে খাবার আছে, বিশেষ করে ক্যান্ড ফুড, ফ্রোজেন ফুড, এগুলো থেকেও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাছাড়া ইদানিং যেটা দেখা যাচ্ছে যে ফাস্ট ফুডের প্রতি মানুষের প্রবণতা অনেক বেশি। এই ফাস্ট ফুডও কিন্তু ক্যান্সার তৈরির অন্যতম কারণ। এছাড়া যদি কেউ সবুজ শাকসবজি, ফলমূল কম কম গ্রহণ করে, তাহলেও সাধারণত ক্যান্সার হতে পারে। এছাড়াও ক্যান্সারের আরও অনেকগুলো কারণ আছে। যেমন যদি আমরা দেখি যে কিছু ভাইরাসজনিত কারণে ক্যান্সার হতে পারে, তার ভিতরে অন্যতম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং ইপস্টেইন বার ভাইরাস। আবার ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু ক্যান্সার হচ্ছে, তার ভিতরে অন্যতম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। এরপরে আসুন, ক্যান্সারের অন্যতম প্রধান কারণ যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে জেনেটিক মিউটেশন বা জিনের পরিবর্তন। জিনের পরিবর্তনের কারণেও কিন্তু নানাবিধ ক্যান্সার হচ্ছে। থ্যাংক ইউ স্যার, অনেকগুলো কারণ জানতে পারলাম। স্যার, এখন একটু আমরা জানতে চাই যে ক্যান্সার হলে লক্ষণ কি কি দেখা যায়, যে কিভাবে একটা মানুষ বুঝবে যে আমার ক্যান্সারের কোনো উপসর্গ আসছে কি না? ধন্যবাদ। সব রোগেরই কিছু লক্ষণ প্রকাশিত হয়, আর ক্যান্সারে তো অবশ্যই কিছু লক্ষণ থাকে। প্রথমে যদি আমি বলি, ক্যান্সারের আসলে লোকেশন বা সাইট অনুযায়ী কিন্তু লক্ষণ ভিন্ন ভিন্ন হয়।
যদি শরীরের বাইরের অংশে কোনো ক্যান্সার হয়ে থাকে সাধারণত সেগুলো একটা চাকা বা গোটা নিয়ে একজন রোগী প্রেজেন্ট করে এবং এই চাকারও কিন্তু একটি বৈশিষ্ট্য থাকে। যদি আমরা খুব সহজভাবে বলি তাহলে বাইরেরগুলো আসলে টিউমার হিসাবেই প্রেজেন্ট করে থাকে। এই টিউমার কিন্তু আবার দুই ধরনের, একটি হচ্ছে বিনাইন বা যেটি টিউমার কিন্তু ক্যান্সার নয়, আরেকটি হচ্ছে একটি ম্যালিগন্যান্ট বা এটা একটি ক্যান্সার টিউমার। তো শরীরের বাইরে হলে সাধারণত প্রথমে একটি টিউমার নিয়ে প্রেজেন্ট করে, তাছাড়া বিভিন্ন জায়গাতে একটি ক্ষত বা আলসার থাকতে পারে এবং যে ক্ষতগুলো সাধারণত দীর্ঘমেয়াদী থাকে এবং ক্ষতগুলো কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেজারে সাধারণত যায় না এবং এই ক্ষতগুলোরও কিন্তু কিছু নির্দিষ্ট সাইড থাকে। যেমন মুখমণ্ডলের উপরিভাগে যদি কিছু ক্ষত থাকে বা আলসার থাকে সেগুলো সাধারণত স্কিন ক্যান্সারের অন্যতম যে প্রকারভেদ আছে তার ভিতরে একটি হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, যেগুলো সাধারণত মুখমণ্ডলের উপরিভাগে হয়। এছাড়া শরীরের যে কোনো জায়গাতে স্কিনের যে ক্যান্সারগুলো হয়, যেমন আমরা বলি স্কোয়ামাস সেল ক্যান্সার, এগুলো হতে পারে। এছাড়াও শরীরের অন্যান্য জায়গাতে সাধারণত একটি মেলানোমা থেকে একটা ক্যান্সার তৈরি হয়, যেটাকে আমরা ম্যালিগন্যান্ট মেলানোমা বলে থাকি। এগুলো সাধারণত আলসার বা টিউমার নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু শরীরের ভিতরে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেগুলোর প্রথমেই বলেছি যে সাইট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে যদি তার খাদ্যনালীতে বা পুরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কোথাও যদি কোনো ক্যান্সার হয়ে থাকে তাহলে সাধারণত খাদ্যনালীতে রক্তক্ষরণ হতে পারে, যার কারণে কালো পায়খানা হতে পারে, বা পায়ুপথের ক্যান্সার হলে সাধারণত পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, বা মিউকাস সিক্রেটিং মানে স্টুল মিক্সড উইথ মিউকাস যেতে পারে। তাছাড়া সাধারণত ক্ষুধামন্দতা হতে পারে, ওজন কমে যায়, অবসাদগ্রস্ত লাগে। তাছাড়াও ক্যান্সার যদি প্রাথমিক পর্যায় থেকে দূরবর্তী কোথাও ছড়িয়ে যায়, বা বিশেষ করে একটা পেটের কোথাও একটা ক্যান্সার আছে সেটা আবার পেটের ভিতরে বিশেষ করে লিভারে ছড়িয়ে যেতে পারে, ফুসফুসে ছড়িয়ে যেতে পারে, এগুলোকে সাধারণত আমরা অ্যাডভান্স ক্যান্সার বলে থাকি বা মেটাস্ট্যাটিক ক্যান্সার বলি। এগুলো হলে দেখা যাচ্ছে যে পেটে যদি হয় তাহলে পেটে সাধারণত পানি চলে আসে, পেট ফুলে যায়। আবার লিভারে হলে সাধারণত জন্ডিস হয়, তখন রুগী তার চোখ এবং প্রস্রাব এগুলো হলুদ নিয়ে প্রেজেন্ট করে। বা ফুসফুসে হয়ে গেলে দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট হয়, কাশির সঙ্গে রক্ত যায়। আবার অন্যভাবে মাথার ভিতরেও যদি ক্যান্সার হয় তাহলে কিন্তু তার অনেক বেশি হেডেক হয় এবং সেই হেডেকটা সিভিয়ার পর্যায়ে হয়ে থাকে। তাছাড়া কখনো কখনো অনেক বেশি বড় টিউমার যদি হয়ে যায় তাহলে রুগী কখনো অজ্ঞান হয়ে যায় বা চোখে ঝাপসা দেখে। অনেকগুলো আমরা উপসর্গ জানতে পারলাম। স্যার, আপনি একটা কথা বলেছিলেন যে যদি বাহিরের দিকে টিউমার যদি দেখা দেয় তখন একজন রোগী তখন কোথায় যাবে বা এই টিউমারটা কিভাবে ডিটেকশন করার, আসলে কোথায় গেলে আসলে ভালোভাবে ডিটেকশনটা করা যাবে? ধন্যবাদ। টিউমার হলেই সাধারণত আমাদের ভিতরে একটি ভ্রান্ত ধারণা আছে যে এটা বুঝি ক্যান্সার হয়ে গেল। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে সব টিউমারই কিন্তু ক্যান্সার নয়। আমি প্রথমেই উল্লেখ করেছিলাম, আবার আমি বলতেছি যে কিছু ক্যান্সার টিউমার আছে যেগুলো আসলে বিনাইন। এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন বিনাইন টিউমার অনেক দিন ধরেই শরীরে থেকে যায় এবং সেগুলো সাধারণত ধীরে 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 বড় হয় এবং সেগুলো অনেক সময় খুব আমরা বলি সফট টাইপের একটি টিউমার হয়ে থাকে এবং সেগুলো সাধারণত সহজেই মুভ করতে পারে বা নড়াচড়া করে। অন্যভাবে যদি আমরা দেখি, যদি কোনো টিউমার যেটি ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার হয়ে থাকে তাহলে সাধারণত সেগুলো হঠাৎ করে একটা টিউমার অ্যাপিয়ার করেছে এবং সেটা খুব ফাস্ট বড় হয়ে যায়। আবার এই টিউমারটা বড় হওয়ার ফলে ওখানে ব্যথা অনুভব হয়, অথবা দেখা যাচ্ছে যে টিউমারটা ফিক্সড হয়ে গেছে, টিউমারটা সাধারণত ডানে বামে বা পাশাপাশি নড়ছে না, অথবা অনেক বড় টিউমার হয়ে গেলে তার ভাগে একটি ক্ষত বা আলসার দেখা দেয়, যেগুলো আসলে দ্রুত বড় হচ্ছে। এগুলাকে সাধারণত আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলে থাকি। এখন টিউমার হলেই আমার উপদেশ হচ্ছে যে যখনই কোনো অবাঞ্ছিত কোনো টিউমার দেখা দিবে তখন সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন, কারণ একজন বিশেষজ্ঞ ডক্টরই এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে whether it is benign tumor or malignant tumor। জি স্যার, খুব মূল্যবান একটি কথা আমাদের বললেন। আসলেই যে কোনো টিউমার দেখা দিলে আসলে একজন অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। স্যার, এই যে ক্যান্সার প্রতিকারের কি কোনো উপায় আছে কি, যদি এই ব্যাপারে একটু বিস্তারিত? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ক্যান্সার শুধু ক্যান্সার নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা চাই যে প্রতিরোধের থেকে প্রতিকার উত্তম। তো ক্যান্সারের প্রতিকারের অবশ্যই অনেকগুলো উপায় আছে, আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমত
একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করা। হেলদি লাইফস্টাইল মেনটেন মিনস একটা ডিসিপ্লিনড লাইফ, একটা নির্দিষ্ট সময়ে ঘুমাইতে যাওয়া এবং অ্যাটলিস্ট 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দেওয়া, দেন একটি দৈনন্দিন কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে থাকা বা কায়িক পরিশ্রমের ভিতরে থাকা। এবং আমাদের যেসব দর্শক শ্রোতারা আছেন যিনারা রেগুলার অফিস করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করেন, যাদের এক্সট্রা করে সময় নাই যে তারা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে থাকবে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যদি বাসা একটু দূরে কোথাও হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট এক স্টপেজ আগে নেমে যাওয়া এবং ওই সময়টুকু সাধারণত হেঁটে হেঁটে বাসায় যাওয়া, তাহলে কিন্তু তার কিছু কায়িক পরিশ্রম হচ্ছে। তাছাড়া যাদের সুযোগ আছে তাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা, এটি একটি কারণ প্রতিরোধ করতে পারি এভাবে আমরা। দেন একটি হেলদি ওয়েট মেনটেন করা, কারণ আমরা প্রথমেই বলেছি যে ওভারওয়েট বা ওবেসিটি ক্যান্সারের একটি কারণ। তো সেক্ষেত্রে যদি আমরা একটি পরিমিত ওজন মেনটেন করি তাহলেও ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এখন আসুন খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাস ক্যান্সারের অন্যতম কারণ। সেই ক্ষেত্রে আমরা খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আমরা কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। আগে দেখবেন যে আজ থেকে বেশ কিছু বছর আগে মানুষের ক্যান্সারের প্রবণতা কিন্তু অনেক কম ছিল, কারণ তখন মানুষ বেশি বেশি করে সবুজ শাকসবজি, ফলমূল এই জাতীয় খাবার গ্রহণ করত। কিন্তু এখন আমাদের কর্মব্যস্ততা প্লাস আমাদের স্বল্পতার কারণে আমরা সাধারণত সবাই রেডি ফুড বা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাই। তো এইগুলো অ্যাভয়েড করা এবং সবুজ সতেজ শাকসবজি, ফলমূল বেশি বেশি গ্রহণ করেও আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। এছাড়াও কিছু ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার গ্রহণ করে আমরা প্রতিরোধ করতে পারি। তাছাড়া মদ্যপান পরিহার করে, ধূমপান পরিহার করে আমরা কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। আরেকটি কারণ আমি বলেছিলাম যে পারিবারিক ইতিহাস কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ। তো সেই ক্ষেত্রে যাদের কোনো ক্যান্সারের যদি পারিবারিক ইতিহাস থেকে থাকে এবং যে ক্যান্সারগুলো সাধারণত পারিবারিকভাবে পরের জেনারেশনে হওয়ার সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করে কিন্তু আমরা ক্যান্সারটাকে ডিটেক্ট করতে পারি। স্ক্রিনিং টেস্ট হলো ক্যান্সার হওয়ার আগে সেটাকে শনাক্ত করা। যদি আমরা আগেই শনাক্ত করতে পারি তাহলে সেটার জন্য কিন্তু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। এছাড়া আমরা সচেতন হব এবং সচেতন থাকলেও কিন্তু ক্যান্সারকে অনেক প্রতিরোধ করা যাবে। ধন্যবাদ স্যার। স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, কেননা আজকাল ফাস্ট ফুডের প্রতি আমাদের যে একটা জেনারেশন, আমাদের নতুন জেনারেশনের অনেক বেশি একটা প্রবণতা, এই জিনিসটা আসলে আমাদের এখন নর্মাল লাইফ হয়ে যাচ্ছে যে একটা কিছু হলেই আমরা ফাস্ট ফুড খেতে, ইভেন বাসায় মেহমান আসলেও আমরা ফাস্ট ফুড এনে তাদেরকে এন্টারটেইন করতেছি। এই জিনিসটা আসলে আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে। স্যার লাস্ট একটা প্রশ্ন করব সবশেষে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ক্যান্সার মানেই মৃত্যু। স্যার আসলে কি ক্যান্সার হলে কি মৃত্যু? স্যার এই ব্যাপারটা একটু আমাদের দর্শকদেরকে একটু বলুন। ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য, কারণ আমাদের আসলেই আমাদের দর্শক শ্রোতা সহ অধিকাংশ মানুষেরই ধারণা যে ক্যান্সার হলেই বুঝি রুগী আর বাঁচবেন না, রুগী মারা যাবেন। আমি দর্শক শ্রোতাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ক্যান্সার হলেই কিন্তু মৃত্যু নয়। কারণ কি, ক্যান্সারের অনেকগুলো স্টেজ থাকে। যদি কোনো ক্যান্সারকে আমরা প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করতে পারি এবং সেই ক্যান্সারটি যদি শুধু ওই জায়গাতেই লোকালাইজড থাকে, প্রাইমারি টিউমার যেটাকে আমরা বলি, তাহলে কিন্তু এবং সেই টিউমারের জন্য বা ক্যান্সারের জন্য যদি আমরা যথোপযুক্ত যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আমাদের দেশে এবং বহির্বিশ্বে প্রচলিত আছে, অ্যাভেলেবল আছে, সেই ট্রিটমেন্টগুলো যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে কিন্তু ক্যান্সার পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট 90 to 99% নির্মূল করা সম্ভব। যেমন আমি যদি ব্রেস্ট ক্যান্সারের কথাই বলি, একটি ব্রেস্ট ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করা যায় এবং সব ট্রিটমেন্ট পদ্ধতি লাইক সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোন পজিটিভ হলে হরমোন থেরাপি যদি কেউ নিয়ে থাকে বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি যদি গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু একটি ব্রেস্ট ক্যান্সারের রোগী 5 বছর বেঁচে থাকার হার কিন্তু 99%, তার মানে অলমোস্ট 100% কিন্তু। অনুরূপভাবে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু 80%-এর উপরেই সাধারণত তার 5 বছরের বেঁচে থাকার হার থাকে। কিন্তু যদি অ্যাডভান্স কেসে মানে অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আসলে তার 5 বছরের বেঁচে থাকার হার কমে যায়। তো এই জন্য যদি আমরা প্রাথমিক পর্যায়ে আসি তাহলে কিন্তু ক্যান্সার পুরোপুরি অলমোস্ট প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার একটা এই যে আমাদের ক্যান্সার স্যার হচ্ছে, এই ক্যান্সারের জন্য আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন স্যার, একটু আমাদের যদি এটা জানাতেন স্যার। ধন্যবাদ। আসলে
ক্যান্সার বা টিউমারের চিকিৎসা পদ্ধতি যদি আপনাকে বলতে চাই, ক্যান্সারের চিকিৎসা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, যেটাকে আমরা বলি যে অনেক ডিসিপ্লিনের লোকজন থাকবে যারা সাধারণত ক্যান্সার চিকিৎসার সঙ্গে জড়িত বা নিয়মিত ক্যান্সার চিকিৎসা করে থাকেন। এই মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়েই কিন্তু ক্যান্সারের চিকিৎসা হয়। তো চিকিৎসার আগে আমরা ক্যান্সারটাকে আমরা জানবো যে এটা আসলে কোন ধরনের ক্যান্সার এবং শরীরের কোথায় ক্যান্সার। ক্যান্সার চিকিৎসা সাধারণত ক্যান্সারের ধরন এবং ক্যান্সারের স্টেজের উপরে, ক্যান্সারের সাইটের উপরে, তাছাড়া আমাদের রুগীর স্বাস্থ্যগত অবস্থার উপরে কিন্তু ক্যান্সার চিকিৎসা নির্ভর করে থাকে। আর এছাড়াও আমাদের অ্যাভেলেবিলিটি অফ ট্রিটমেন্ট, কী কী ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাভেলেবল আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকে। তো একটা রুগী যদি ফিজিক্যালি ফিট থাকে এবং সার্জিক্যালি ফিট থাকে তাহলে কিন্তু অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রেই প্রথম চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জারি, কারণ সার্জারি করেই কিন্তু টিউমার বার্ডেনটাকে কমানো যায়। এটি একটা অপশন। এছাড়া আরেকটা অপশন হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলোও কিন্তু অপশন। কিন্তু কেমোথেরাপি সাধারণত দুইভাবে ব্যবহার করা যেতে পারে। একটি হচ্ছে নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যেটাকে আমরা সাধারণত আমাদের যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট একটা সার্জারি, সেই সার্জারির আগেই আমরা তাকে কেমোথেরাপি দিচ্ছি। কেন দিচ্ছি? যে ক্যান্সারগুলো অ্যাডভান্স স্টেজ আমাদের কাছে আসতেছে, যেগুলো সাধারণত অপারেবল না বা পেশেন্ট অপারেশন যোগ্য নয় বা ফিজিক্যালি ফিট নয়, সেই পেশেন্টগুলোকে কিন্তু আমরা নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি, দিয়ে টিউমারটাকে আমরা ছোট করতেছি এবং আমরা অপারেবল স্টেজে যখন আসতেছে তখন কিন্তু আমরা তাকে আবার সার্জারি করতেছি। আর কিছু কেমোথেরাপি আছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যখন আমরা সার্জারি করে ফেলতেছি তখন কিন্তু তাদেরকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি। আবার কিছু ক্যান্সার আছে যেগুলো কেমো সেন্সিটিভ নয়, যেগুলো সাধারণত রেডিও সেন্সিটিভ বেশি, সেগুলোকে কিন্তু আমরা রেডিওথেরাপি দিচ্ছি। তাছাড়া আধুনিকতম আরও অনেক চিকিৎসা পদ্ধতি এসছে, যেমন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এছাড়াও আরও অনেক আধুনিকতম পদ্ধতি কিন্তু এসেছে। সাধারণত এগুলো দিয়েই ক্যান্সারকে চিকিৎসা করা হয়। অনেক ধন্যবাদ স্যার, এই চিকিৎসাগুলো আমরা জানতে পারলাম। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। স্যার, আমাদের দেশে এই চিকিৎসার সুবিধাটুকু কতটুকু আছে স্যার? সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি স্যার যেটা বললেন স্যার। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের ক্যান্সার কিন্তু এখন ক্যান্সার চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে, কারণ আমাদের সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে আধুনিকতম চিকিৎসা পদ্ধতির সবগুলোই কিন্তু অ্যাভেলেবল। আমাদের দেশেই কিন্তু এখন আমাদের যে সার্জনরা আছেন, আমাদের দেশে কিন্তু ক্যান্সার সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্টের নাম্বার কিন্তু এখন অনেক বেশি। এছাড়াও আমাদের দেশে মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট এরাও কিন্তু অনেক অ্যাভেলেবল। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে ক্যান্সার চিকিৎসা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড না, আমরা ক্যান্সার চিকিৎসাকে কিন্তু একটা গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করি। জি স্যার। সুতরাং ক্যান্সারের চিকিৎসা কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য দেশের একই রকম, কারণ সবাই আমরা একটা গাইডলাইন ফলো করি। এবং আমাদের দেশে সরকারি পর্যায়ে জাতীয় ইনস্টিটিউট আছে, তাছাড়া আরও কিছু হসপিটালে সাধারণত ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে। তাছাড়া বেসরকারি পর্যায়েও কিন্তু অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে, সেখানেও কিন্তু ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার, আমরা ক্যান্সার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। এবারের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিকে। এই সময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।